আচ্ছা, আমার দৃষ্টিভঙ্গিতে এটা আমার মনে হয় পৃথিবীর মধ্যে একটা সবচেয়ে ক্রিটিক্যাল একটা সময় আমরা পার করছি। এই যুদ্ধটা ইরানের জন্য অনিবার্য হয়ে গেছে। এখন মূলত ইরানের অস্তিত্বের জন্য যদি এখন ইউনাইটেড স্টেটস এটাকে সিরিয়াসলি ইন্টারফেয়ার না করে, তাহলে কিন্তু শুধু বিশ্ব পরিস্থিতি মানে মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বে এটার উত্তাপ ছড়াবে। এবং আমার কেন জানি মনে হচ্ছে এই যুদ্ধটা প্রলম্বিত হবে যদি ইউনাইটেড স্টেটস কোনোভাবে এখানে জড়িত হয়ে যায় প্রত্যক্ষভাবে। দেখুন, মূলত প্রবলেমটা যে আহ, যদি আমরা ধরি সেই 1916 সালের যে স্কাই পিকট লাইন আছে সেখান থেকেই শুরু, যেটা হাইফা থেকে আপনার কিরকুক পর্যন্ত টেনেছিল স্কাই পিকট একটা চায়নাগ্রাফ পেন্সিল দিয়ে। তো উত্তরের অংশ ছিল ক্রিশ্চিয়ানরা, ম্যারোনাইট খ্রিস্টান, আর দক্ষিণে ছিল আপনার মানে ফ্রান্স মানে ইংল্যান্ডের দখলে। সো তখন থেকে কিন্তু এই যে চারটা আরব ইসরায়েল যে যুদ্ধ হলো, সেখানে কিন্তু এটা সুন্নি নেতৃত্ব হয়েছিল। দেখেন আপনার মিশর, তারপরে সিরিয়া, জর্ডান এরা যুদ্ধ করেছে। তো চারটা যুদ্ধে 73 সালে ক্যাম্প ডেভিডে যখন চুক্তি হয়ে গেল, তখন কিন্তু আপনার সুন্নি বিশ্ব মোটামুটি হাত তুলে দাঁড়িয়ে গেল এবং একটা সেফ কনক্লুশনে আসলো যে ইসরায়েলের সাথে কোনোদিনই পারা যাবে না, যেহেতু ইউনাইটেড স্টেট ডিরেক্টলি এটাতে ইনভলভ করে। সিন্স দেন আপনার এটা টেক ওভার করলো শিয়া শিয়া বিশ্ব। শিয়া বিশ্বর নেতৃত্ব দিচ্ছিল কিন্তু আপনার আগাগোড়াই ইরান। সো এখানে এতদিন যেটা হয়েছে, প্রক্সি ওয়ার যেটা হয়েছে, হিজবুল্লাহ লেবাননে হিজবুল্লাহকে দিয়ে আপনার মিশর, ইভেন সিরিয়াতে আলাইট 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 গোত্রের ছিল বাশার আল আসাদ, তখন এখানে সুন্নি মেজরিটি হওয়া সত্ত্বেও এখান থেকে সিরিয়ার আক্রমণ করেছে, এবং ইয়েমেন থেকে হুতিরা। তো সাকুল্যে যে প্রক্সি ওয়ার দিয়ে মোটামুটি কিন্তু ইসরায়েলকে ব্যস্ত রেখেছিল। তো এবার যেটা করলো নেতানিয়াহুর কথা এতক্ষণ যা শুনলাম, একেবারে একটা সে চরম একটা এই পর্যন্ত আমার মনে হয় সেই একমাত্র ইসরায়েলি প্রেসিডেন্ট যে সর্বাত্মক যুদ্ধে গিয়েছে। তার জনপ্রিয়তা কিন্তু ভালোই ছিল, কিন্তু সে একদম সর্বশান্ত করে একটাই প্রমাণ করতে চাচ্ছে যে ইট ইজ ওয়ানলি নেতানিয়াহু হু ক্যান সেভ ইসরায়েল। এটা অনেকটা ভারতের বিজেপি যেটা মানে এখন নরেন্দ্র মোদী অনুসরণ করছে। তাহলে দেখুন, আস্তে আস্তে ক্রমান্বয়ে ডালপালাগুলি আগে কাটলো, হিজবুল্লাহকে ধ্বংস করে দিল, হাসান নাসরুল্লাহ সহ তাকে হত্যা করলো, হুতিদেরকে। এখন কিন্তু হিজবুল্লাহর কোনো শক্তি নাই, তাদের শক্তি 30% নেমে আসছে। এবং এই যে হুতিরা যে আক্রমণ করছে, হুতি কি করেছে? একটা মিসাইল থ্রো করেছে আর তিনটা ড্রোন থ্রো করেছে। এই তিনটা ড্রোন ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগে ধ্বংস করেছে। এবং যেটা মিসাইল থ্রো করেছে এটা কিন্তু হেব্রনে পড়েছে, প্যালেস্টাইনে। সুতরাং আপনি এখন দেখুন যে যতগুলি প্রক্সি ছিল, হ্যান্ড ছিল, সবগুলাকে প্রথম কেটেছে। তারপর হামাসও তো অর্থাৎ দুর্বল হয়ে গেছে, হামাস যেটি প্যালেস্টাইনের। হামাস তো নাই, হামাস তো নাই রে ভাই। এখন ইসরায়েল এইবার যে কারণে নেতানিয়াহু চারটা কারণ আমি আমার আমার যেটা ধারণা, চারটা কারণে যুদ্ধটা করেছে গত অক্টোবরে, এবং এইবার যে যুদ্ধটা করলো তার 1 নম্বর কারণ ছিল জিম্মি উদ্ধার করা। এই যে হামাস যেটা আপনার অ্যাবডাক্ট করেছিল বা তাদের কাছে ছিল বলে দাবি করা হচ্ছে। দ্বিতীয়ত হলো নেতানিয়াহু চাচ্ছে প্রবলভাবে ইউএসএ কে এই যুদ্ধে সম্পৃক্ত করা। তো সেটা মোটামুটি সে অনেকটাই সফল হয়েছে। থার্ড হলো ইরানের সাইট, পারমাণবিক সাইট আক্রমণ করা। ইতিপূর্বে দেখুন, এটা মূলত ইন্টারেস্ট যুদ্ধটা হচ্ছে ইউএস এর সাথে। এর আগে দেখুন আপনার গাদ্দাফির ক্ষেত্রে কি হলো, আপনার মাস ওয়েপন ডিস্ট্রাকশন করে আসলে গাদ্দাফি নাই হয়ে গেল। এই ইরাকে একই ঘটনা ঘটলো। এইবার যে দাবি করা হচ্ছে যে নাতানজ এলাকায় যে পারমাণবিক কেন্দ্রগুলিতে হিট করা হয়েছে, দেখুন এখানে তো কোনো ইফেক্ট পাওয়া যাচ্ছে না, অন গ্রাউন্ড কোনো ট্রেস নাই। যদি আপনার নাতানজে যদি আপনার পারমাণবিক সাইটে আঘাত করা থাকে, তাহলে এখানে যে হিট করার পরে যে আপনার ফায়ার এবং হিট হবে, সেই রেডিয়েশন পাওয়া যাচ্ছে না। তো তার মানে এটা সর্বসাকুল্যে এটা খুবই সেফলি আমরা বলতে পারি যে ইরানের ওই সামর্থ্য এখনো তৈরি হয় নাই। যদিও ওয়েস্টার্ন মিডিয়া বলছে এটা ব্রেকআউট ক্যাপাবিলিটি, তারা 9টা বোমা তৈরি করতে, নাথিং। তা আমার যদি আজকে ইরানের পারমাণবিক সামর্থ্য থাকতো, তাহলে ইরান শুড হ্যাভ বিন লঞ্চড ইট। কিন্তু আমি মনে করি এটা নাই। এটা এই ওসিলায় যে কোনো ভাবেই হোক না কেন, এখন দেখুন শিয়া বিশ্বের যে 15% আরব আরব ওয়ার্ল্ডের এইটা নেতৃত্ব যেহেতু ইরান দিচ্ছে, ইরানকে ওয়ান্স ফর অল একটা পানিশমেন্ট দেওয়াটাই হচ্ছে ইসরায়েলের লক্ষ্য, এবং সেক্ষেত্রে আমেরিকাকে প্রবলভাবে পাচ্ছে। আচ্ছা, আমি যে জনাব শামীম ইকবাল, একটু সাধারণ মানুষের ভিতরে একটা প্রশ্ন আছে, সাধারণ মানুষের লেম্যানদের ভিতরে প্রশ্ন আছে, সেটা যে অর্থাৎ ইসরায়েল একটি অনেকগুলো দেশের সঙ্গে, গোষ্ঠীর সঙ্গে ইসরায়েল যুদ্ধে জড়িয়ে গেছে, কিন্তু তারপরে ইসরায়েলকে কেন কোনোভাবেই কেন সম্মিলিতভাবে কেন তাদেরকে পরাজিত করা যাচ্ছে না, বা তাদেরকে একটু দমন করা যাচ্ছে না? কারণটা কি? আপনি আপনি সম্মিলিতভাবে এফোর্টটা কোথায় দেখলেন?
যেমন লেবাননে হিজবুল্লাহ ছিল, এখানে হামাস ছিল, সিরিয়ার একটা গ্রুপ ছিল, এখানে ইরান আছে, এই যে যেটা বলতে চেয়েছে মানুষ। হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, সিরিয়া, ইরাকে যে আপনার শিয়া সম্প্রদায় আছে, এগুলি তো কোনো আলোচনার বিষয় হতে পারে না। এটা কোনো পয়েন্টে কোনো মানে রেশিওতে কোনো শক্তি আসে না। আজকে ইরানের পাশে দের ইজ নান, কেউই তার পাশে দাঁড়াচ্ছে না। পাকিস্তান যেটা বলছে সেটা আর কি জাস্ট এক ধরনের সান্ত্বনার কথা। নো নো আরব ওয়ার্ল্ড, আপনি কেন আরব ওয়ার্ল্ড কেন যাবে? আপনি দেখেন, এইটা শুধুমাত্র মানে সামরিক যুদ্ধ নয়, কিন্তু ভয়ানক রকমের বাণিজ্যিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে শুধুমাত্র হরমুজ দিয়ে। এখন পূর্বের আলোচনা করলেন যে 20%, আপনি হরমুজ বলেন, বাবল মান বলেন এবং সুয়েজ বলেন, এই তিনটা দিয়ে পৃথিবীর অর্ধেক জ্বালানি পাচার মানে মানে চলাচল করছে বা এটি পরিবাহিত হচ্ছে। আজকে যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে সবচেয়ে বড় বিপদে পড়বে কাতার। কাতার $100 বিলিয়ন এলএনজি মানে রপ্তানি করে। আপনার সৌদি আরবের ইয়েমেনের আপনার 60% বাজেট হয় হরমুজে যে জ্বালানি রপ্তানি করে তা দিয়ে। এইভাবে কুয়েত, কাতার, প্রত্যেকটা দেশ কিন্তু ভীষণ ভাবে ডিপেন্ডেন্ট এর উপরে, এই হরমুজ প্রণালীর উপরে। এখন আমার কাছে মনে হচ্ছে যে ইরানের সামনে খুব একটা অপশন থাকবে না, হরমুজকে তারা ব্লকেট করবেই, বিকজ তার অস্তিত্বের সংকট। এই সংকটে যেহেতু কেউ পাশে দাঁড়াচ্ছে না। কিন্তু আপনি যে প্রশ্নটা বললেন যে বাংলাদেশের, আসলে আমরা আলোচনা শুনছিলাম এই কিছুদিন আগে ভারত পাকিস্তান যে যুদ্ধ হলো এবং এখন যে এটা হচ্ছে, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার কিছু নাই। আমি একজন ওয়ার স্টাডিজ এর ছাত্র হিসেবে মনে করি আমাদের পরিস্থিতি কিন্তু খুব ভয়ঙ্কর। আমাদের কি প্রস্তুতি আছে এরকম ঘটনা যদি বাংলাদেশের ক্ষেত্রে ঘটে? এই বিষয়ে কিন্তু কেউই কোনো আলোচনা আনছে না। আমাদের কি শক্তি আছে? এখনকার যুদ্ধ কিন্তু আপনার আকাশ যুদ্ধ। সে আমাদের কি আছে? আমরা কিভাবে আমরা প্রতিরোধ করব? আমরা শুধু বারবার মানুষের যুদ্ধ নিয়ে আলোচনা করব, আমাদের নিরাপত্তা কি? এখানে সবচেয়ে বড় এফেক্টেড হবে যদি আপনার হরমুজ প্রণালী ব্লকেট দেয়, তাহলে কিন্তু আপনার লোহিত সাগর দিয়ে ঘুরে আসতে হবে। সামনের মাস থেকে বাংলাদেশে প্রত্যেক লিটার জ্বালানির দাম, পেট্রোল বা অক্টেনের দাম 5 থেকে 6 টাকা করে বেড়ে যাবে। কেউ ঠেকাতে পারবে না। আমাদের ক্যাপাসিটি তো নাই। আমাদের যে ওয়েস্টার্ন করণীয়টা কি হবে সেই ক্ষেত্রে? আমাদের করণীয়টা কি হবে? আমাদের করণীয় ভাই, আমাদের যে অবস্থান তাতে হ্যাঁ, এখানে আলোচনা যেটা ছিল, প্রথমত নৈতিকভাবে ইরানকে সমর্থন জানানো উচিত। কে কি বললো না বললো তাদেরকে যায় আসে না, কিন্তু আমাদের নৈতিকভাবে এটার সমর্থন জানানো উচিত ছিল। এবং আমাদের এখন ডিপ্লোম্যাটিক্যালি, মানে 5 days ওয়ার, 5 দিন হয়ে গেল ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে, মুসলিম বিশ্ব বিভক্ত, সেখানে বাংলাদেশ এখনো কোনো ধরনের স্ট্যান্ড বা কোনো ধরনের ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট দেয় নেই। এটা কিন্তু দুঃখজনক। সো এই দিক থেকে আমরা বাংলাদেশের এতটুকুই করার আছে। আর যেটা করতে হবে, আমাদের ওই যে রিজার্ভ ক্যাপাসিটি মানে ক্রুড ওয়েল, এইটার সংরক্ষণের ইয়েটা বাড়াতে হবে। মাত্র 17 থেকে 20 দিনের জনতাগুলো তো একটু মনক্ষুণ্ণ হবে বাংলাদেশের যদি প্রতিক্রিয়া দেওয়া যায়। ভাই, দেশের জন্য কথা বলে কেউ না কেউ মনক্ষুণ্ণ হবেই। কারণ আপনার এইরকম একটা বিষয়, আমার তো গবেষণা করার প্রয়োজন নাই যে আমাদের কার পক্ষে থাকা উচিত। এটা তো খুব স্বাভাবিক বিষয় না একটা। এখন ভারত দেখেন, ভারত আপনার ইসরায়েলের পক্ষ নিয়েছে, যখনই নিয়েছে সাথে সাথে কংগ্রেস নেত্রী রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী স্পষ্ট মোদিকে সমালোচনা করছে। তাহলে এরকম একটা ব্যাপার কেন দাঁড়াবে না? এটা দাঁড়ানো উচিত। তবে আমি মনে করি যে আমাদের আসলে সামরিক দিক থেকে প্রচন্ড শিক্ষা নেওয়া উচিত। এটা আমরা অনেক ধরনের মানে এর মধ্যে ধন্যবাদ।